2026-এর বঙ্গ বিজেপি কিন্তু রীতিমতো চমকে দিচ্ছে। 2021 এবং 2024 দুটো নির্বাচন থেকে বঙ্গ বিজেপি যে যথেষ্ট শিক্ষা নিয়েছে সেটা তাদের প্রতিটা স্টেপে কিন্তু বোঝা যাচ্ছে। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে না আছে কোনো সস্তা চটকদার সিদ্ধান্ত, না আছে বাজার গরম করার অহেতুক চেষ্টা। যেটা আছে একদম ক্যালকুলেটিভ স্টেপস, এবং সেই প্রত্যেকটা ক্যালকুলেটিভ স্টেপস যে অ্যাকিউরেট হচ্ছে সেটা সেই স্টেপগুলো নেওয়ার পর শাসক দলের ছটফটানি, তাদের তিরিং বিড়িং নাচং দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন বিজেপি 1 মার্চ থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছে। আজকে 3 মার্চ এবং আগামীকাল 4 মার্চ হোলি এবং দোল উপলক্ষে এই পরিবর্তন যাত্রা স্টপ থাকছে, কিন্তু প্রথম দুদিনেই দুটো মেগা যোগদান ঘটিয়েছে বিজেপি, এবং তাতে বিধানসভার অঙ্ক যে অনেকটাই এদিক ওদিক তারা করতে পেরেছে তা শাসক দলের রিয়াকশন থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথম যে যোগদানটার কথা বলবো সেটা হচ্ছে জঙ্গলমহলের কুর্মী ফ্যাক্টর, ভোটের অঙ্কের নতুন সমীকরণ। প্রথম দিনই জঙ্গলমহলের যে যে পরিবর্তন যাত্রা হয়েছিল সেখানে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা তথা শিক্ষক নেতা রাজেশ মাহাতো তিনি কিন্তু বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন। এখন এই এই যোগদানটা হয়তো সেইভাবে মিডিয়াতে হাইলাইট হয়নি। কেন? কেননা মিডিয়াতে তো একটা তো প্রথমত অনুপ্রাণিত জায়গা রয়েছে, আর 2 নম্বর এখানে তো ভোট মানে সবটাই কলকাতা কেন্দ্রিক, কলকাতা এবং আশপাশের এলাকা। বাকি পুরুলিয়া বলুন আর উত্তরবঙ্গ বলুন এদের কাছে সুদূর সুদানের মতো ব্যাপার। সেখানে কি হচ্ছে না হচ্ছে সেখানকার ফ্যাক্টর অত তুলে আনার তো দরকার নেই। কিন্তু এই একটা যোগদান, এই রাজেশ মাহাতোর যোগদান অন্তত 25 থেকে 26টা আসনের ইকুয়েশন আমূল বদলে দিতে চলেছে। কোন 25-26টা ইকুয়েশন? জঙ্গলমহলের যে আসনগুলো রয়েছে, অর্থাৎ পুরুলিয়ার 9টা আসন, ঝাড়গ্রামের 4টি আসন, বাঁকুড়ার অন্তত 3 থেকে 4টি আসন, এবং পশ্চিম মেদিনীপুরের 7 থেকে 8টি আসন, সেইখানে কিন্তু কুর্মী ভোট একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে। এবং এই যে আসনগুলোর ইকুয়েশন এগুলো তো চেঞ্জ হচ্ছেই, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষ্যে এগুলো বিজেপির দিকে চেঞ্জ হচ্ছে। কেন বলছি? রাজেশ মাহাতোর এই যোগদানের পরে একাধিক কর্মী নেতা এবার শাসক দলের বিরুদ্ধে সরাসরি ভোটের ময়দানে নামতে চলেছেন, এমনটাই জঙ্গলমহলের খবর। এবং সব থেকে বড় কথা, রাজেশ মাহাতোর এই যোগদানের পরে জঙ্গলমহলে এবার জয় গারাম রথযাত্রা শুরু হচ্ছে, যেটার মূল থিম হচ্ছে ঝুমুর গানের মাধ্যমে মানুষের সামনে নিয়ে আসা হবে একটাই কথা, নো ভোট টু টিএমসি। যদি কুর্মী সমাজ তোমরা বাঁচতে চাও, যদি তোমাদের অধিকার ঠিকঠাক রাখতে চাও, যদি তোমরা মাথা উঁচু করে থাকতে চাও, নো ভোট টু টিএমসি ছাড়া কোনো রকম কোনো অপশান নেই। এবং আপনাদের কয়েকটা ইকুয়েশন বলছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ঝাড়গ্রামের গোপী বল্লভপুর আসন, যেখানে 35% ভোট রয়েছে কর্মী সমাজের। অন্যদিকে পুরুলিয়ার জয়পুর আসন, সেখানে 33% ভোট রয়েছে এই কর্মী সমাজের। এমনকি পুরুলিয়ার বাগমুন্ডি আসন বলুন, পুরুলিয়া আসন বলুন, এখানেও 22% 24% মতো কর্মী ভোট রয়েছে। ফলে এই যে কর্মী সমাজ, তাদেরকে এতদিন বিভিন্ন টোপ দেওয়া হয়েছে, বিভিন্ন রকম গাল গল্প শোনানো হয়েছে, আসলে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ডুডুখানা বাং। এবার এবার তার পাল্টা দিতে চলেছে কর্মী সমাজ, এবং এক কাট্টাভাবে ভোটটা কিন্তু শাসক দলের বিরুদ্ধে পড়বে। ফলে ওই জঙ্গলমহলের যদি 22-23টা আসন সেগুলো বিজেপির জন্য সিকিওর হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন পরিবর্তনের অঙ্কটা পশ্চিমবঙ্গে ঠিক কতখানি চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে জায়গাটা আপনাদের আরেকটু কিছু ইনফরমেশন দেখালে আপনারা বুঝতে পারবেন কতখানি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে। আবার বললাম না, মিডিয়ায় এগুলো আসে না, কেননা পুরুলিয়া বলুন, জঙ্গলমহল বলুন, এগুলো সুদূর বোধহয় মঙ্গল গ্রহের ঘটনা, এগুলো আনার দরকার নেই। ওই দিদিমণির কতগুলো ভোটার বাদ গেল, তিনি হোলি খেলেছেন কিনা, 3.5 বছর জেল খাটা আসামি আজকে কতখানি আবির মেখেছেন, এগুলোই হচ্ছে খবর। এই কর্মী সমাজ এতখানি ইম্পর্টেন্ট সেটা বোঝা গিয়েছিল যখন নবান্নে খোদ মুখ্যমন্ত্রী এই কর্মী সমাজ এবং জনজাতি সমাজকে ডেকে, এই আদিবাসী সমাজকে ডেকে বৈঠক করেছিলেন। এবং সেই বৈঠকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, ওই জঙ্গলমহল থেকে যিনি মন্ত্রী রয়েছেন সেই বীরবাহা হাঁসদা, তিনিও হাজির ছিলেন। কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে কর্মী সমাজকে? আসলে 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল সেখানে শাসক দল ভেবেছিল টেকেন ফর গ্রান্টেড, কর্মী সমাজ এতদিন যেভাবে তাদের সাপোর্ট করে আসছে সেইভাবেই সাপোর্ট করবে, কিন্তু সেখানে যে খেলাটা ঘুরে গেছে এটা তারা বুঝতে পারেনি। আর তাই 2019-এর পরেই তারা ময়দানে নেমে পড়েছিল, এবং সেখানে বেশ কিছু ভুল বিজেপির তরফ থেকেও হয়েছিল। সেখানে যাদেরকে স্থানীয় স্তরে নেতৃত্ব দিতে দেওয়া হয়েছিল তারা এই কর্মী সমাজ নিয়ে একটু উন্নাসিক ভাব দেখিয়েছিলেন। এমনকি তৎকালীন রাজ্য সভাপতি তিনিও
বেশ কিছু মন্তব্য করে ফেলেছিলেন, যার ফলে কুর্মী সমাজের কাছে আঘাত যায় এবং তারা শেষ পর্যন্ত মুখটা ফিরিয়ে নেয়। যার যার সবুজ হারে হারে টের পায় 2021-এর নির্বাচনে বিজেপি। যে ঝাড়গ্রাম লোকসভায় বিজেপি জিতেছিল, সেখানকার চারটি বিধানসভা আসনই চলে যায় তৃণমূলের দখলে। এমনকি পুরুলিয়ার মতো শক্ত কঠিন বিজেপির গড়, সেখানেও তৃণমূল কংগ্রেস রীতিমতো ঘুরে দাঁড়ানোর লড়াই দেখায়। কিন্তু 2019-এর পর 2021-এর নির্বাচন জেতার জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শাসক দলের তরফ থেকে, সেগুলো কোনোটাই এক্সিকিউট করা হয়নি। ফলে 2024-এর আগে আবারও ইকুয়েশন চেঞ্জ হচ্ছিল। খুব বড় একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল এই কুর্মী সমাজ এবার শাসক দলের বিরুদ্ধে ভোট দেবে, এবং এই কুর্মী সমাজের ভোটটা যদি কাটাকাটি না করা যায়, তাহলে বিজেপিকে হারানো যাবে না। আর সেই জন্যই নবান্নে তড়িঘড়ি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেখানে অনেক কিছু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে কি হয়েছিল? বাস্তবে সেই সব কিছুই রক্ষা করা যায়নি। আর তাই যাকে সামনে রেখে এই সমস্ত কিছু করার চেষ্টা করছিল শাসক দল, সেই অজিত মাহাতো, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে বিধানসভায় লড়বে না তার দল। তাদের যে একটা দল তৈরি হচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, তারা কিছুতেই আর বিধানসভা নির্বাচনে লড়বে না। কেন এই সিদ্ধান্তটা নিলেন অজিত মাহাতো, যিনি এতদিন কুর্মী সমাজের প্রতিনিধি হয়ে নবান্নে গিয়ে বৈঠক করতেন বা তার প্রতিনিধিদের পাঠাতেন বা শাসক দলের পক্ষে ভোট করানোর কথা বলতেন, তিনি হঠাৎ রাজনীতির ময়দান থেকে সরে গেলেন কেন? তার কারণ একাধিক। তার কারণ হচ্ছে, দেখুন, তৃণমূল প্রতিশ্রুতি দিচ্ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা হচ্ছিল না। এই প্রতিশ্রুতিগুলো পেয়ে অজিত মাহাতো এসে তার কুর্মী সমাজের ভাই বোনদের বলছিলেন, তারাও বিশ্বাস করছিলেন, এবং আলটিমেটলি যখন দেখছেন তারা ঠকছেন, তারা প্রতারিত হচ্ছেন, জবাবদিহিরা চাইছেন তারা অজিত মাহাতোর কাছে। এর পাশাপাশি যেটা বিজেপির তরফ থেকে মাস্টার স্ট্রোক হয়েছিল, সেটা হচ্ছে শিবু সোরেন তাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া। এর ফলে জঙ্গলমহলের সমীকরণ সামগ্রিকভাবে, আদিবাসী সমাজের সমীকরণ সামগ্রিকভাবে বদলে গেছে, এবং কুর্মী সমাজ সেখানে যদি উল্টো কথা বলে, তারা এই আদিবাসী মহলের তাদের থেকে কোথাও যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কুর্মী সমাজের যেটা দাবি রয়েছে যে অষ্টম তফসিলে তাদেরকেও কিন্তু সংযুক্ত করতে হবে, সেটা এই শাসক দলের হাত ধরে সম্ভব নয়। সেটা যদি করতে পারে কেন্দ্রের যে শাসক দল রয়েছে, বিজেপিই করতে পারে। এই সমস্ত ফ্যাক্টর থেকেই অজিত মাহাতো বুঝেছিলেন যে এবারে যদি নবান্নের কথায় তিনি বলতে আসেন, তাহলে ভোটের আগেই তাকে বড় খেসারত দিতে হবে, এবং সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নির্বাচনের ময়দানে তিনি নামবেন না। কেননা ক্ষীরটা খাচ্ছে শাসক দল আর বলির বখরা হতে হচ্ছে তাকে, এই জায়গাটা বুঝে গেছেন। এবং এই জায়গায় যখন অজিত মাহাতো সিদ্ধান্ত নিলেন তিনি নির্বাচনের ময়দানে থাকবেন না, প্রমাদ গুনতে শুরু করেছিল শাসক দল। সেই মুহূর্তেই তারা সেখানে এন্ট্রি দিয়েছিল টাইগার। টাইগার মানে কে? টাইগার মানে হচ্ছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। এই যে রাজনৈতিক দলটা ঝাড়খণ্ডের দল রয়েছে, তার ঝাড়খণ্ডেরই একজন বিধায়ক রয়েছে জয়রাম মাহাতো, তাকে এই জঙ্গলমহলে, তাকে এই ঝাড়গ্রামে এন্ট্রি দেওয়ানো হয়। আপনারা জানেন এখানে বিপক্ষ শিবির যদি একটা পথসভাও করতে যায়, সেটা যদি বিজেপি হয়, কিভাবে আটকানো হয়। অথচ এই জয়রাম মাহাতোকে একদম জামাই আদর করে রেড কার্পেট পেতে 2025-এর 2রা নভেম্বর জঙ্গলমহলে সভা করতে দেওয়া হয়। প্রচুর লোকজন সেখানে সাপ্লাই করানো হয় এবং দেখানো হয় জয়রাম মাহাতো বিশাল কিছু করতে চলেছে। এবং যে মুহূর্তে এই ইকুয়েশনটা বুঝতে পেরেছে জয়রাম মাহাতো, দেখছে পশ্চিমবঙ্গে একটা স্কোপ তৈরি হয়ে গেছে, শাসক দল তাকে করে দিচ্ছে। ফলে পুরুলিয়ার জয়পুর এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, এই দুটো আসনকে তারা কিন্তু টার্গেট করে দেয়, যেখানে কুর্মী ভোট প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, সব জায়গায় যেখানে যেখানে কুর্মী ভোট আছে, সেখানেই এই জয়রাম মাহাতো এবং তার দলবল সেখানে ভোটে লড়ার চেষ্টা করছে। সবথেকে বড় কথা, একটা ঝাড়খণ্ডের দল, তারা এখানে আসছে, তারা বিনা বাধায় রাজনৈতিক সভা করছে, পুলিশি, প্রশাসনিক সব দিক থেকে তারা সাহায্য পাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, তারা কিন্তু এই প্রত্যেকটা বিধানসভায় ব্লক কমিটি তৈরি করে ফেলছে, বুথ লেভেলের কমিটি তৈরি করে ফেলছে, এবং জঙ্গল মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে আসলে এখানে কুর্মী সমাজ শাসক দলকে ভোট দেবে না, কিন্তু জয়রাম মাহাতোকে ভোটটা দেওয়ানোর জন্য তলায় তলায় এই যে সংগঠনের বৃদ্ধি হচ্ছে, সমস্তটাই সাপ্লাই করছে শাসক দল। তার কারণ দুটো: এক, যদি জয়রাম মাহাতো সরাসরি ভোটে জিতে যায় বা তার দল যতগুলি আসন জিতুক, ভোটের পর সেটা শাসক দলকে সাপোর্ট করে দেবে, তাদেরকে হয়তো একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হবে। আর দুই, যদি নাও পারে, এদের মেন লক্ষ্য হবে এই কুর্মী ভোটটাকে কাটা, এটাকে ডিভাইড করা। এটাকে যদি ডিভাইড করে দেওয়া যায়, ওই ভোট কাটাকাটির অঙ্কে অল্প ভোটে হলেও এই বিধানসভাগুলোতে বাজিমাত করবে শাসক দল। সেটার জন্য জয়রাম মাহাতোকে ভালো রকমের পুরস্কার দেওয়া হবে।
কিন্তু আলটিমেটলি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে একটা ঝাড়খণ্ডের দল তারা এখানে আসছে এবং ভোট ভাগাভাগি খেলা করে এমন একটা দলকে জেতাতে চাইছে যারা কুর্মী সমাজকে বারবার ইউজ করেছে, তাদের ভোটটা নিয়েছে, কিন্তু তাদের জন্য এক ছটাকও কোনো উন্নয়নের কাজ করেনি। আর এই জায়গা থেকেই কিন্তু প্রমাদ গুনছিলেন রাজেশ মাহাতোরা। ফলে কিছুদিন আগেই যেটা হয়েছিল, অজিত মাহাতোর যে বিরোধী গোষ্ঠী ছিল তারা কিন্তু কুর্মী সমাজ থেকে বেরিয়ে এসে একটা আলাদা ঐক্য মঞ্চ তৈরি করেছিল এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এই যে ঐক্য মঞ্চটা তৈরি হলো এরা কিন্তু ক্রমশ গেরুয়াপন্থী হবে, কেননা গেরুয়া শিবিরই একমাত্র রয়েছে যারা এই কর্মী সমাজের যেটা চাহিদা রয়েছে, যেটা তাদের সম্মানের জায়গা রয়েছে সেটা দিতে পারে। সুতরাং সেই জায়গা থেকে যখন এই ডিভিশনটা হয়েছিল তখনই এক্সপেক্টেড ছিল যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই মিক্সিংটা হতে পারে, এরা কিন্তু সরাসরি বিজেপিতে যোগদান করতে পারেন। আর সেটা যখন বিজেপি দেখালো আন্তরিকভাবে তারা বাংলায় পরিবর্তন চায়, তারা তারা পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু করছে এবং 2026-এ পরিবর্তন হচ্ছে, সেই মুহূর্তে আর রাজেশ মাহাতোরা কোনো দেরি করেননি, তারা কিন্তু গেরুয়া শিবিরেই আস্থা রেখেছেন। ফলে জঙ্গলমহলের যে 22-23টা আসন আছে সেখানে কিন্তু পুরো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা গেরুয়া শিবিরের দিকে ঢলে যাচ্ছে। এবং এটা যে শুধু কথার কথা নয়, একটা জিনিস দেখলেই আপনারা বুঝতে পারবেন, এই শাসক দল দাবি করে তাদের আমলে নাকি জঙ্গলমহল হেসেছে, পাহাড় হেসেছে, তারা এই রাজ্যের জন্য আগামী 300 বছরের উন্নয়ন করে দিয়েছে, তারা এই রাজ্যের আদিবাসী সমাজের জন্য একদম সমস্ত কিছু করে দিয়েছে। যখনই সময় পান দিদিমণি গিয়ে সেখানে হাতে গ্লাভস পরে আদিবাসী মহিলাদের সঙ্গে ধিতিং ধিতিং করে নাচেন, নেচে তিনি দেখাতে চান তিনি কতখানি আদিবাসীদের ভালোবাসেন, কিন্তু আসলে এগুলো সব যে হাওয়ায় ফোলানো ফানুস সেটা এই আদিবাসী সমাজ বুঝে গেছে এবং সেই জন্য এই রাজ্যের শাসক দলকে প্রত্যাখ্যান করার জন্য তারা তৈরি হয়েছে। এবং সব থেকে বড় কথা, রাজেশ মাহাতোরা যখন বিজেপিতে যোগদান করেছে তখন আর এদেরকে ভুল বুঝিয়ে রাখা যাবে না, এই ভোটটা নিজেদের দিকে নিয়ে আসা যাবে না, ভোট কাটাকাটি করে এখানে বিজেপিকে হারানো যাবে না। আর সেই জন্য তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওই যে 84টা আসন রাজ্যে রয়েছে যেখানে এসসি এসটি রয়েছে সেটার জন্য বিশেষ একটা যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। কেন, কিসের দরকার পড়েছে? যদি আপনারা এতই উন্নয়ন করে থাকবেন, এরা তো দুয়াত ভরে এমনি আপনাদের ভোট দেবেন। আসলে গুলতাপ্পি দিয়ে অজিত মাহাতোকে সামনে এনে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এদেরকে এতদিন ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই মিথ্যাচার যে ফাঁস হয়ে গেছে এবং এবার কুর্মী সমাজ নিজেদের অধিকারের জন্য লড়ছে এবং সেই লড়াইটা একমাত্র বিজেপির ছাতার তলায় থেকে হতে পারে, এটা তারা পরিষ্কারভাবে বুঝে গেছে। এবং সেই জন্য এই অঞ্চলে মুখ থুবড়ে পড়তে চলেছে শাসক দল, এইটা স্পষ্ট হতেই পাল্টা একটা যাত্রা করে কিছু করে এখানে ভোট ম্যানেজের চেষ্টা চলছে। অর্থাৎ বিজেপির রাজেশ মাহাতোকে যোগদানের যে সিদ্ধান্ত কতখানি সঠিক ছিল, এই যে ছটফটানি শাসক দলে শুরু হয়েছে সেইখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এই তো গেল একটা প্রথম দিনের যোগদান। দ্বিতীয় দিনের যে যোগদান সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেটা কিছুটা চমকে দেওয়ার মতোই। সেটা আপনারা জানেন যে সাংবাদিক সন্তু পান, যাকে বারবার বারবার হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, গ্রেপ্তার করেছে এই রাজ্যের শাসক দল, এই রাজ্যের সাংবাদিক, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা এই রাজ্যের শাসক দলের অন্যায়গুলো সবার সামনে নিয়ে চলে আসছে, যাদেরকে কিছুতেই মুখ বন্ধ করিয়ে রাখা যাচ্ছে না, মানুষের সামনে সত্যিটা আনছে বলে যাদের জনপ্রিয়তা হুড়মুড়িয়ে বাড়ছে, তাদেরকে বারবার গ্রেপ্তার করে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং সেরকমই একটা প্রতিবাদী কণ্ঠস্বর সন্তু পান, তিনি কিন্তু বিজেপিতে যোগদান করলেন। এবার এই যে যোগদানটা তিনি, আপনারা জানেন যে আমার অত্যন্ত প্রিয় বন্ধু শফিকুল ইসলাম, আরামবাগ টিভি, সেইখান থেকেই কিন্তু কাজ শুরু করেছিলেন, সেখানে শফিকুলের হাত ধরেই কাজ শুরু এবং তারপর তিনি সাংবাদিকতা তো পড়ছিলেনই, পরবর্তীকালে কলকাতায় গিয়ে বিভিন্ন মিডিয়ায় কাজ করেন এবং নিজেকে আজকে প্রমাণিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। তিনি কালকে সাংবাদিকতা ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে এলেন। এখন এই যে সিদ্ধান্তটা তিনি ওই শফিকুলকেই জানিয়েছেন যে তিনি 2 ঘন্টার মধ্যে নিয়েছেন, তার কাছে একটা বিশেষ ফোন এসেছিল, তিনি একটু ভাবনা চিন্তা করেছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তারপর তিনি রিপাবলিক বাংলায় তিনি রিজাইন করেছেন, করে এই রাজনীতির ময়দানে এসেছেন। এবং দেখুন, এর মধ্যে তো কোনো অন্যায় নেই, কেউ রাজনীতির ময়দানে আসছেন, তার সিদ্ধান্ত সেটা তো ঠিকই আছে এবং যে কাজটা তিনি করছিলেন সাংবাদিকতা সেটা ছেড়েই এসছেন। কিন্তু এরপর শাসক দলের রিয়াকশনটা দেখুন। আমি দেখছিলাম কালকে এই যে পোস্টারটা, এই যে ছবিটা, এটা দিয়ে ফেসবুক একদম ভরিয়ে দেওয়া হয়েছে এবং নামটা দেখতে পাচ্ছেন FAM। আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম এই ফ্যাম বা FAM মানেটা কি, যেটা দেখলাম এর ফুল ফর্ম হচ্ছে ফিয়ারলেস AITC মেম্বার। AITC মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অর্থাৎ শাসক দলেরই অ্যাফিলিয়েটেড কোনো একটা
সংস্থা বা তাদের কোনো সমর্থকদের একটা সংস্থা, তারা এটা করছে। সেখানে কি লিখছে, বিজেপিতে যোগ দিয়েছিস, এটা তোর গণতান্ত্রিক অধিকার। যোগ দিয়েছিস, মুখের ভাষাটা দেখুন। কেউ মানুষ একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে, তাকে তুই তোকারি করে বলা হচ্ছে। বিজেপিতে যোগ দিয়েছিস, এটা তোর গণতান্ত্রিক অধিকার। বেশি বাঁদরামি করলে, ভাষাটা দেখুন, তোর জন্য ক্যালপল তৈরি আছে। ক্যালপল মানে আমরা যেটা চলতি ভাষায় বুঝি জ্বরের ওষুধ, কিন্তু জ্বরের ওষুধ নয়। মানে মারধোল পিটিয়ে ছাতু করাকে বলা হয় ক্যালপল। মারের যে খুব একটা খারাপ শব্দ আছে, শেষে নি থাকে, সেইখান থেকে কিছুটা ভেঙে দিয়ে সেটার সঙ্গে পল যুক্ত করে ক্যালপল বলা হয়। অর্থাৎ সন্তু পান একটা রাজনৈতিক দল, যেটা ভারতীয় নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল, যেটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেইখানে যোগ দিয়েছেন বলে তাকে মেরে পিটিয়ে ছাতু করে দেওয়া হবে। কে থ্রেট দিচ্ছে? ফ্যাম, মানে ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। এবং এই পোস্টারটা ছেয়ে গেছে গোটা গোটা সোশ্যাল মিডিয়াতে, এবং সেটা ভুরি ভুরি লোক শেয়ার করছে। এবং যারা শেয়ার করছে তারাও কিন্তু থ্রেড দিচ্ছে। আমি ইচ্ছা করলে নামটা দেখাতে পারতাম, ছবিটা দেখাতে পারতাম, কিন্তু দেখাচ্ছি না। প্রয়োজন হলে যেখানে দেখানো সেখানে সঠিক দেখাবো, এবং এরকম ভুরি জায়গায় দেখাবেন। কি লিখছে? ও নাকি সাংবাদিক, বাকিরা সব চটিচাটা। তা চাঁদু, হাতে বুম নিয়ে গলাবাজি আর মাঠে ময়দানে লড়াই এক জিনিস নয়। এবার চোখে চোখ রেখে কথা হবে। পান থেকে চুন খসার আগেই তোমার ড্যাশ 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 তু খসে না যায়। এসো বন্ধু, খেলা হবে, তোমার ওষুধ রেডি আছে। অর্থাৎ পরিষ্কার থ্রেট, সন্তু পান তুমি রাজনৈতিক ময়দানে এসো, তোমাকে মেরে ফাটিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দল, দু দলেরই প্রতিনিধিত্ব থাকবে। আপনার তাকে পছন্দ হোক না হোক, আপনি যুক্তি তর্কের কথা বলবেন, আপনি প্রথমেই মারামারির কথা বলছেন কেন? তার কারণ হচ্ছে, সন্তু পান যতখানি প্রতিবাদী মুখ, সন্তু পানের মতো লোকজন যত বিজেপিতে যোগদান করবে, তত এই রাজ্যের শাসক দলের দেউলিয়াপনাটা সামনে চলে আসবে। এরা যে কতখানি নৃশংস, অত্যাচারী, গণতন্ত্রের হত্যাকারী, সেইটা প্রমাণিত হয়ে যাবে। আর সেই জন্যই সন্তু পানের মতো মুখ যত আসবে, তত বিজেপির ভোটে জেতা কনফার্ম হয়ে যাবে, তত এদের বিসর্জন নিশ্চিত হয়ে যাবে। সেই আতঙ্ক থেকেই কি সন্তু পানকে এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে? বা এটা শুধু সন্তু পানকে থ্রেট নয়, সন্তু পানের মতো প্রতিবাদী মুখ যারা আগামী দিনে হয়তো বিজেপির ছাতার তলায় আসবে, তাদেরকে থ্রেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ভাই তোমরা যা বলছো বলো, কিন্তু যদি রাজনীতির ময়দানে আসো তোমাদের মেরে ফাটিয়ে দেওয়া হবে। কোথায় যাচ্ছে, কতখানি আতঙ্কিত হয়ে পড়েছে এরা, যে কারণে এই কথাটা বলছে। আর এই ধরনের থ্রেট দিলেই কি ভয় হয়ে যাবে? আপনাদের বলে রাখি, এরা এতখানি নির্লজ্জ, ছ্যাঁচোর, ছোট লোক, যে কোনো নিয়ম নীতির বালাই না রেখেই বারবার আমাদের অ্যারেস্ট করার চেষ্টা করেছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছে, ভুয়ো মামলা করেছে, বাড়িতে সার্চ করে সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে চলে গেছে। এবং তারপর যখন এদেরকে আদালতে টেনে নিয়ে গেছি, হাইকোর্টে টেনে নিয়ে গেছি, ঠাস 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 করে এদের গালে আইনের থাপ্পড় পড়েছে। কিন্তু এরা এতখানি ছোট লোক, তারপরও গলাবাজি করে যায়। আর এরা করছে একটাই কারণে, কেননা এদের পিছনে এখনো পুলিশ আছে, এদের পিছনে এখনো গুন্ডা আছে, এদের হাতে আছে এখনো ক্ষমতা। কিন্তু যেদিন এদের পিছন থেকে ওই পুলিশটা সরবে, যেদিন এদের পিছনে ওই যে নেতা আজকে দাদাগিরি করে এদেরকে বড় বড় হনু বানিয়েছে, তিহারের মাটিতে গড়াগড়ি দেবে, সেই দিনকে এই যারা লাফাচ্ছে তাদের কি হাল হবে? জনগণ কিন্তু এদেরকে বুঝে দেবে। আর তাই এই বিষ বাষ্পটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিদায় দেওয়ার সময় এসেছে, এবং সেটা রাজেশ মাহাতো থেকে সন্তু পানের মতো যোগদান আরও সুনিশ্চিত করছে। আর যত সুনিশ্চিত করছে, তত কালীঘাট কোম্পানির আতঙ্কে থর থরানি বাড়ছে। আর সেই জন্য সেই রকম চূড়ান্ত নোংরামির সীমাহীন থ্রেট কালচার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু না, এইসব করে এবার কোনো লাভ হবে না। বাংলার মানুষ জেগে গেছে, এবং ঢাকি সমেত এদের বিসর্জন করার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে আছে। কি বলবেন এই দুই যোগদান নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।